প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমি গতদিন তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অর্থের সময় মূল্য অধ্যায়ের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতিটি শিখিয়েছিলাম। আশা করি তোমরা বাড়ির কাজ সম্পন্ন করেছো। আমি আজকে তোমাদের বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি দেখাবো। বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতির ঠিক বিপরীত। তাহলে আমরা আগে সূত্র দুটো দেখে নিই। সূত্র 1, অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য ভাগ 1 যোগ সুদের হার টু দি পাওয়ার বাৎসরিক মেয়াদ, অথবা পিভি সমান সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফভি সমান সমান ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আইতে ইন্টারেস্ট রেট বা সুদের হার, এনতে নাম্বার অফ ইয়ার বা বাৎসরিক মেয়াদ। সূত্র 2, বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য ভাগ 1 যোগ সুদের হার ভাগ বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা টু দি পাওয়ার বাৎসরিক মেয়াদ গুণন বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা, অথবা পিভি সমান সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন গুণন এম। এখানে পিভি সমান প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফভি সমান ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আই সমান ইন্টারেস্ট রেট বা সুদের হার, এন সমান নাম্বার অফ ইয়ার বা বাৎসরিক মেয়াদ, এম সমান নাম্বার অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার ইয়ার বা বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা। আমরা এখন সূত্র দুটি দেখে নিলাম। কখন কিভাবে কোন সূত্র দুটি আমরা অ্যাপ্লাই করব, ঠিক সেটার জন্য আমাদের একটি উদাহরণের প্রয়োজন। অর্থাৎ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারব যে কোন সূত্রটি আমাদের প্রয়োগের প্রয়োজন। তারপরে আমরা উদাহরণটি দেখে যে সূত্রটি প্রয়োজন সেটাতে অ্যাপ্লাই করব এবং সেটার সমাধান বের করব। তাহলে এখন আমরা একটা উদাহরণ বা প্রশ্ন দেখে নিই। আমরা প্রশ্নটি ভালো করে দেখে নিব, তারপর খুব মনোযোগ সহকারে পড়ব এবং বোঝার চেষ্টা করব কোন সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারব। তাহলে প্রশ্নটা একবার দেখে নিই। প্রশ্ন: মিস মাহানাজ 10 বছর পর 10 লক্ষ টাকা পেতে চায়। তিনি 2টি ব্যাংকে যোগাযোগ করেন এবং ব্যাংকগুলো তাকে নিম্নোক্ত তথ্য প্রদান করেন। সোনালী ব্যাংক তাকে বার্ষিক 12% হারে মুনাফা প্রদান করবেন। ট্রাস্ট ব্যাংক তাকে মাসিক চক্রবৃদ্ধিতে 11.5% হারে মুনাফা প্রদান করবেন। মিস মাহানাজ কোন ব্যাংকে কত টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন? আমরা কিন্তু এই প্রশ্নটার মাধ্যমে দুইটি বিষয় লক্ষ্য করলাম। একটি ব্যাংক বার্ষিক 12% হারে মুনাফা প্রদান করবে এবং আরেকটি ব্যাংক অর্থাৎ ট্রাস্ট ব্যাংক মাসিক চক্রবৃদ্ধিতে মুনাফা প্রদান করবে। লক্ষ্য করো, দুইটি ব্যাংকের মধ্যে পার্থক্য কিন্তু একটাতে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ নাই, একটাতে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ আছে। এখন আমরা আরেকবার সূত্রের দিকে লক্ষ্য করি। দেখো, সূত্রে সাধারণত আমরা বাংলা অর্থ দ্বারা যে সূত্র সেটাতে অ্যাপ্লাই না করে যেটাতে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সূত্র নির্ণয় করা আছে সেটাতে চিন্তা করব। লক্ষ্য করো যে এখানে কোনো জায়গায় বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যা উল্লেখ নাই। তার মানে এখানে সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো, কখনোই ট্রাস্ট ব্যাংকের জন্য এই সূত্রটি ব্যবহার করতে পারবো না। চলে আসি এখন নিচের দ্বিতীয় সূত্রটি। এখানে দেখো যে এখানে বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যার কথা উল্লেখ আছে। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বা বাৎসরিক চক্রবৃদ্ধির সংখ্যার কথা বলা থাকে তাহলে এই সূত্রটি আমাদেরকে ইউজ করতে হবে। তার মানে এখানে এই সূত্রটি ব্যবহার করতে হবে অবশ্যই ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে। তাহলে প্রথমটি আমরা ব্যবহার করব সোনালী ব্যাংকের ক্ষেত্রে, পরেরটি ব্যবহার করব ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে। দুইটি সূত্র দিয়েই একটি সমস্যা কিন্তু সমাধান করতে হবে। তারপরে আমরা দেখতে পাবো যে কোনটি বেশি গ্রহণযোগ্য হবে এবং কত টাকা কম বেশি গ্রহণযোগ্য হবে। এখন আমরা এই সমস্যাটার সমাধানের দিকে চলে যাই। তাহলে আমরা সমাধানটা দেখে নিই।
ব্যাংকের ক্ষেত্রে বানানটা হিস্যিকার হবে। সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমরা প্রথমে সোনালী ব্যাংকের ক্ষেত্রে লিখলাম, তারপরে লিখব আমরা জানি পিভি সমান সমান এফভি ডিভাইডেড 1 + i টু দি পাওয়ার n। এবার সে অবশ্যই দেখাই দিতে হবে কোনটা সমান কি। এখানে আজকে আমি শুধু সাংকেতিক প্রতীকগুলো ব্যবহার করে তোমাদের মানগুলো দেখাবো। অর্থাৎ আমি লিখব এখানে এফভি সমান 10 লক্ষ, আই সমান 12% বা 0.12, এন সমান 10। আমি সবগুলো মান বের করে ফেললাম। এখন মানগুলো আমি সঠিকভাবে, অর্থাৎ দেখো, লক্ষ্য করো, প্রশ্নটার দিকে আরেকবার তাকাই। প্রশ্নটার দিকে আরেকবার আমরা দেখি খুব ভালো করে যে মিস মাহানাজ 10 বছর পর, এখানে কিন্তু মিস মাহানাজ আসলে 10 বছর পর টাকা পেতে যাচ্ছে, অর্থাৎ 10 বছর পরের মূল্যটা আমাদের দেওয়া আছে, সেই জন্য কিন্তু এটা ভবিষ্যৎ মূল্য। আর এখন সে কত টাকা রাখবে, অর্থাৎ বর্তমান মূল্য আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা মানগুলো ঠিকভাবে বসিয়ে দিই। এফভি সমান সমান 10 লাখ, 1 যোগ আই সমান সমান 0.12 টু দি পাওয়ার 10। আমরা ক্যালকুলেশন করব 10 লাখ ভাগ 3.105848। লক্ষ্য করো, আমরা কিন্তু প্রথমে 1 এবং 0.12 এই দুটো যোগ করেছি, তারপর টু দি পাওয়ার 10 বের করেছি। মনে রাখতে হবে দশমিকের পরে কমপক্ষে 5 ঘর নিয়ে বা 5 অঙ্ক পর্যন্ত নিয়ে তোমাকে প্রশ্ন সমাধান করতে হবে। কোনো অবস্থাতেই এখানে 5 অঙ্কের কম নেওয়া যাবে না। আমি কিন্তু 6টা অঙ্ক ব্যবহার করছি, তোমরা পরীক্ষা খাতায় কমপক্ষে 5টি অঙ্ক ব্যবহার করবা এবং শেষ অঙ্কটির পরের অঙ্কটি যদি 5 বা তার অধিক থাকে তাহলে আগের অঙ্কটির সাথে 1 যোগ করতে হবে। আমি গত ক্লাসেও একই কথা বলেছিলাম। এখন আমরা 10 লাখকে 3.105848 দিয়ে ভাগ করলে পাবো 3,21,973.24 টাকা প্রায়। লক্ষ্য করো, আমি কিন্তু প্রায় বের করেছি, প্রায় লিখেছি, অর্থাৎ এখানে দশমিকের পরে আরও অনেক অঙ্ক ছিল। আমি যখন 2 ঘর শেষ অঙ্কের বেলায় আমি শুধুমাত্র 2 ঘর ব্যবহার করেছি। বাকি ক্ষেত্রে অর্থাৎ দশমিকের পরে আমি সবসময় কিন্তু 5 ঘরের অধিক 6 ঘর নিয়ে কাজ করেছি। তোমরাও ঠিক একইভাবে বাড়িতে যখন অনুশীলন করবে 5 ঘর বা 5 ঘরের অধিক ঘর নিয়ে অনুশীলন করার চেষ্টা করবে। আমরা খুব সহজে এখন দেখে নিলাম, অর্থাৎ সোনালী ব্যাংকে যদি আমি 10 বছর পর 10 লাখ টাকা পেতে চাই তাহলে বর্তমানে আমাকে 3,21,973.24 টাকা রাখতে হবে এককালীনভাবে। তাহলে সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলে আসব ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে। ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে আমরা কিন্তু আবার দেখে নিতে পারি যে ট্রাস্ট ব্যাংক চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করবে। সেক্ষেত্রে আমাদের
চক্রবৃদ্ধি সূত্রটি ফেলতে হবে। এই চক্রবৃদ্ধির বিপরীত সূত্র এটা হচ্ছে বাট্টাকরণ সূত্র। মনে রাখতে হবে ভবিষ্যৎ মূল্য বের করার জন্য চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির প্রয়োজন হয়, আর বর্তমান মূল্য নির্ণয় করার জন্য বাট্টাকরণ পদ্ধতির প্রয়োজন হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির বিপরীত প্রক্রিয়া কিন্তু বাট্টাকরণ পদ্ধতি। তাহলে আমরা এখন কোনটি? এখন আমরা ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে অনুশীলনটা শেষ করে নিব। ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে আমরা লিখে নিব অবশ্যই যে ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে, তাহলে ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে পিভি সমান সমান, আমি বাট্টাকরণ পদ্ধতিতে ব্যবহার করতেছি, পিভি সমান সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন গুণন এম। এখন আমরা এর মানগুলো ঠিকমতো বসিয়ে দিই। এফভির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এফভি 10 লাখ টাকায় আছে। আমাদের ইন্টারেস্ট রেটের পরিবর্তন এসেছে। ইন্টারেস্ট রেট ছিল কত? 11.5%। আমরা লিখে নিই 11.5%, বা 100 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে পাবো 0.115। তারপরে এন সমান সমান 10 আর এম সমান সমান, যেহেতু মাসিক কথা বলা আছে অর্থাৎ 1 বছর সমান সমান 12 মাস, তাহলে এম ইকুয়াল টু 12। এবং সবশেষে লিখলাম পিভি সমান সমান হোয়াট। তাহলে আমরা এখন পিভির মানটা জন্য মানগুলো বসিয়ে দিতে পারি। সমান এফভি সমান 10 লাখ, 10 1 যোগ আই সমান সমান 0.115 ভাগ এম সমান সমান 12 টু দি পাওয়ার এন সমান সমান 10 গুণন এম সমান সমান 12। আমরা আমাদের মানগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। এখন আমরা দেখব যে মানগুলো আমরা কেমন করে ক্যালকুলেশন করব। আমি ক্যালকুলেশন করার আগে একটু বলে নিতে চাই। প্রথমে আমরা কি করব? এই অংশটা ফার্স্ট ব্র্যাকেটে 0.115কে আগে 12 দিয়ে ভাগ করে নিব। দেওয়ার পর সমান দিয়ে তার সাথে 1 যোগ করব। তারপরে আবার সমান দিয়ে টু দি পাওয়ার, অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে টু দি পাওয়ার ইউজ করে বা এক্স টু দি পাওয়ার ওয়াই ইউজ করে আমরা একবারে লিখে দেব 12 আর 10 120 দিয়ে যে মানটা আমরা পাবো সেই মানটা আমরা লিখে নিব। কয় ঘর লিখে নিব? কমপক্ষে 5 ঘর বা তার অধিক ঘর। আর 10 লাখ টাকা আমরা ঠিক সেম জায়গায় রাখব। তাহলে আমরা আগে করে ফেলি, অর্থাৎ 10 ভাগ, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3.1409448। আমি ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 10 লাখকে। তাহলে এখন আমাদের ভাগ করতে হবে 3.1409448 দ্বারা। দেখো, লক্ষ্য করো, আমি কিন্তু এখানে 6টি অঙ্ক নিয়েছি। আবার আমি বলতেছি যে এখানে কিন্তু 2 ঘর নিয়ে অঙ্ক করা যাবে না বা সমাধান করা যাবে না। করলে পরবর্তীতে টাকার ফ্র্যাকশন অনেক বেশি আসবে, এক্ষেত্রে সব ভুল হয়ে যেতে পারে। এখন 10 লাখকে 3.1409448 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3,18,375.26 টাকা প্রায়। আবার মনে করে দিতে চাই, সর্বশেষ ক্ষেত্রে আমরা কি করেছি? মাত্র 2টি অঙ্ক ঘর নিয়েছি। এক্ষেত্রেও কিন্তু তৃতীয় ঘর যদি 5 বা তার অধিক থাকে তাহলে আগের ঘরের সাথে 1 বা আগের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা খুব সহজেই ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রেও পেয়ে গেলাম। আমরা এখন 2টি ব্যাংকের ক্ষেত্রে পেয়ে গেলাম। আমরা এখন সেটার মধ্যে তুলনা করব যে সে কোনটাতে বেশি লাভবান হবে। আমরা এখন তুলনা করে তার একটা মতামত বা যুক্তি প্রদর্শন করব। তাহলে আমরা এখন 2টি ব্যাংকের মতামতগুলো লিখে নিই।
অতএব সোনালী ব্যাংকে জমা রাখতে হবে সমান, আমি যেটা বের করেছি সেটা লিখে নিই, 3,21,973 টাকা 24 পয়সা। 3,71,924.973.24 73.24 টাকা প্রায়। আবার ট্রাস্ট ব্যাংকে ওটা উল্লেখ করে নিই। এখানে আমি সংশোধন করে দিলাম, ওটা 3,21,973 টাকা হবে। আসলে ক্যালকুলেশনগুলো দেখে দেখে করলে ভালো হয়। ট্রাস্ট ব্যাংকে জমা রাখতে হবে $3,18,375.26। 3,18,375.26 টাকা প্রায়। অর্থাৎ আমরা দুটি ব্যাংকের তুলনামূলক লিখে ফেললাম যে আমাদের সোনালী ব্যাংকে তাহলে বর্তমানে জমা রাখতে হবে 3,21,973.24 টাকা, আর ট্রাস্ট ব্যাংকে জমা রাখতে হবে 3,18,375.26 টাকা। তাহলে তোমরা এখন নিশ্চয় ভেবে নিচ্ছ যে আমাদেরকে কোন ব্যাংকে টাকা জমা রাখলে মিস মাহানাজ বেশি লাভবান হবে। অবশ্যই যেখানে আমি কম টাকা রেখে বেশি মুনাফা পাবো, অর্থাৎ কম টাকা রাখবো কিন্তু পাবো বেশি, সেই ব্যাংকে আমি তখন টাকাটা জমা রাখবো। তাহলে আমরা এখন চিন্তা করতে পারি যে দুইটি ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকে 3,21,973.24 টাকা জমা রাখতে হবে, আর ট্রাস্ট ব্যাংকে জমা রাখতে হবে 3,18,375.26 টাকা। তাহলে কম রাখতে হচ্ছে ট্রাস্ট ব্যাংকে। তাহলে মিস মাহানাজ যদি ট্রাস্ট ব্যাংকে তার টাকাটা জমা রাখে তাহলে সে অধিক লাভবান হবে। এখন যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে সে কী পরিমাণ টাকা লাভবান হবে বা কী পরিমাণ টাকা বেশি লাভবান হবে, তাহলে আমাদের দুইটি টাকার মধ্যে কি করতে হবে, পার্থক্য নির্ণয় করে দেখাতে হবে। সেটা প্রশ্নের উপর নির্ধারণ করতে হবে। আমি কিন্তু এখানে শুধুমাত্র মিস মাহানাজ কোন ব্যাংকে কত টাকা জমা রাখলে বেশি লাভবান হবে সেটা উল্লেখ করেছি, কিন্তু কত বেশি লাভবান হবে সেটা কিন্তু উল্লেখ করিনি। অর্থাৎ এর পরের অংশটা, অর্থাৎ পার্থক্যটা এই প্রশ্নের জন্য আমি দেখাবো না। আশা করি তোমরা নিশ্চয় এই অংশটা বুঝতে পারছো, এবং তোমাকে মনে রাখতে হবে এখানে দুইটি বিষয়, যেটা আমরা গতদিনের একটা কথা বলে দিই। গতদিন আমরা যে ভবিষ্যৎ মূল্য বের করা শিখেছিলাম তার মধ্যে দুইটি পদ্ধতি ছিল, একটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আর একটা ছিল চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির ক্ষেত্রে। আর চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটা বলা হয়, তোমরা অবশ্যই কিন্তু আজকে আমি এইচডাব্লিউতে এই ধরনের সংক্রান্ত প্রশ্ন দিয়ে দিব, তোমরা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে এগুলো করে নিবা। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলতে কী বুঝো এই ধরনের প্রশ্ন, এবং বাট্টাকরণ পদ্ধতি বলতে কী বুঝো এই প্রশ্নটি, কারণ এই দুটি প্রশ্ন পরীক্ষায় অনেকবার পরীক্ষায় এসেছে, এবং আমাদের স্কুলের পরীক্ষায় অথবা বোর্ডের প্রশ্নে দুই ধরনের প্রশ্নেই এই প্রশ্নগুলো বেশি আসে। আর আমি আরও তোমাদের জন্য বাড়ির কাজ দিয়ে দেবো, সে কাজগুলো তোমাদের করতে হবে, এবং আমার এই কাজ করেই যে তুমি ঠিক শেষ করে ফেললা তা কিন্তু না, এর থেকে আরও কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে জটিল করে প্রশ্ন করা যায়, সেদিকেও তোমাদের লক্ষ্য করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের অংশটা দেখে ফেললাম, এবং আশা করি তোমরা আমার বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলবা। এবং তার সাথে একটা কথা বলি, আমাকে গতদিন একজন মেসেজ করে জানাইছে যে প্রকল্প মূল্যায়নটা সে ভালো বুঝতে পারেনি। তা আমরা আমাদের এই চ্যাপ্টারটা আসলে থিওরিক্যাল এই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো বোঝানোর জন্য যতটা সময়ের প্রয়োজন হয়, অনলাইন ক্লাসে অত সহজে আসলে বোঝানোটা কঠিন হয়ে যায়, কারণ এখানে সাথে সাথে ফিডব্যাক পাওয়া যায় না। আর যেহেতু আমরা এখন ক্লাস নিয়ে নিচ্ছি, তে আমাদের এই ক্লাস শেষে
অর্থাৎ তৃতীয় অধ্যায় যেদিন আমি শেষ, অর্থাৎ আগামী দিন আমি শেষ করতে চাচ্ছি। যদি আগামী দিন শেষ করতে পারি তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নিশ্চয় আমাকে করে ফেলতে পারো। তাহলে সবাই ভালো থাকো, বাড়িতে থাকো এবং নিয়মিতভাবে পড়ালেখা করো।